মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার বাবাকে ভুল সময় দিয়েছো, আর সেই জন্যই কি বলছো তুমি এসব রাধা? বন্ধুবাসী ও ও তোমাকে মিথ্যেবাদী বলছে, বন্ধুবাসী মিথ্যেবাদী বলছে। আদিত্য শুনতে পেলে রাধা তোমার মাকে মিথ্যেবাদী বলছে। নিঘা তুমি কি বলছো বলো তো তুমি এসব? আমি বড় মাকে মিথ্যেবাদী বলছি না, আমি বড় মাকে মিথ্যেবাদী বলছি না মেঘা দিদি। রাধা না হিরো বাবু, আমি বলছি, শোনো, আমার মা এই বাড়ির কারোর জন্ম তারিখ বা সময় ভুল দিতে পারেন না, আর গণনা তো তোমার বাবা করেছেন। এখন এই সমস্ত নিয়ে কথা বাড়িয়ে কি লাভ? হ্যাঁ আমি মানছি যে গণনা আমার বাবা করেছেন, কিন্তু আচ্ছা একটু আগে আরেকবার ওই কথাটা শুনলাম, কে গণনা করেছে? আমার বাবা। তাহলে কথাটা তোমার বাবাকে গিয়ে বলো। একটা শুভ অনুষ্ঠান এভাবে পণ্ড করে দেওয়ার তোমার কোনো অধিকার নেই। কথাটা আমার বাবাকে গিয়ে বলবো? মানে যেটা বলছি সেটা একদম মুখে মুখে কথা বলবে না। এক মিনিট, আমার বাবার গণনা কখনো ভুল হয় না, সেটা খুব ভালো করে জানো তোমরা। আমার বাবা কখনো ভুল গণনা করেন না। এই মেয়ে, ওদিকে তাকিয়ে কি বলছো? সবার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি জানি তোমরা সবাই আমার উপর খুব রেগে গেছো, যেটু আমি বুঝতে পারছি। তোমার মুখ দেখে, তোমাদের সবার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো যেটু, বিশ্বাস করো, আমি শুধু এখানে সত্যিটা বলতে এসেছিলাম। শুধু সত্যিটা বলবার জন্য আমি অত দূর থেকে গাড়ি ভাড়া করে পুপুলকে নিয়ে এখানে এসেছি। আদির এসব বাড়ির মধ্যে ঢুকতে দিয়েছিস? টাকা পয়সা দিয়ে মিটিয়ে দিয়ে এত বড় সাহস হয় কি করে ওর? দিদি আসলে দিদি ভাইকে ওদের বাড়িতে। হ্যাঁ, পুপুল এ বাড়ির মেয়ে, সেন বাড়ির মেয়ে, তাই না? কোথাকার কে না কে এক পুরো। শুনুন, যা বলার আমাকে বলুন, আমার বাবাকে নয়। আমার বাবা কোন না কোন পুরোহিত নন, এই বাড়ির পুরোহিত। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? রাধাকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা মনে হয় ঠিক হলো না। ও কি বলতে এসেছিল অ্যাটলিস্ট সেটা আমাদের শোনা উচিত ছিল। আমাকে বাড়ি থেকে বের করে দিল, কেউ কিচ্ছু বললো না, কেউ না। পুপুলা একবার আটকালো না। মানে পুপুলা আমাকে একদম ভালোবাসে না। আমি তো ভালোবাসি, আমি তো পুপুলকে ভীষণ ভালোবাসি। আমি চেয়ে ওকে ছাড়া থাকতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় অপমান করলেন উনি আমাকে, এত বড় অপমান করলেন কেন? উনি আমার থেকে বয়সে বড় বলে, আমি ছোট বলে তাই? উনি যেই হন না কেন, আমাকে এইভাবে বকা একদম উচিত ছিল না। আজ যাবো না, যাই হয়ে যাক না কেন, আজ যাবো না আমি। কিন্তু পুপুলের জীবনে ওখানে সবাই চিনিমিনি খেলছে, সবাই। আমি কি বলতে চাইলাম, কেন ওদের কেউ একবারও আমার কথা শুনলো না, একবারও না। কি করবো আমি ওখানে, কি করবো? তুই পারলি না রাধা, আদির আশীর্বাদ তুই আটকাতে পারলি না? পারলাম না, তোমার জন্য পারলাম না। ওরা কত অপমান করলো জানো তুমি? আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এরকম তো কেউ করে না, রাধার সাথে কখনো করে না। আচ্ছা রাধা, আমার কথাটা শোন একটা। না, তুমি আমার সাথে একদম কথা বলতে আসবে না, একদম না। নিজে তো আড়াল থেকে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর না রাধা, বড় মা খারাপ মানুষ নয়, উনি আসলে। এক মিনিট, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছো, সব দেখেছো? হ্যাঁ, আর তুমি এখন আমার সাথে ওই ইয়ে করতে এসেছো? হ্যাঁ রাধা, তুই কেন বুঝতে পারছিস না রাধা? তুই তো নিজের হাতে প্রমাণ পেলি যে তোর বাবাকে দিয়ে আমার পুপুলের ভুল জন্মছক বানিয়েছিল মেঘ।
বুঝতে পারছিস না কতটা সাংঘাতিক? আমার পুপুল কত বড় বিপদে আছে তুই বুঝতে পারছিস না? ওকে মাঝ সমুদ্রে ফেলে তুই চলে যাবি, ওকে বাঁচাবি না রাধা, ও তো একা। কি করবো আমি? হ্যাঁ আমি কি করবো? কি করতে বলছো তুমি আমাকে? ওই পাথর প্রতিমার পায়ে গিয়ে পড়বো আমি আর বলবো যে ওনাদের বাড়িতে আমাকে থাকতে দিচ্ছি? হ্যাঁ আমার মান সম্মান নেই? মান সম্মান নেই আমার? আমি মানুষ নই? তুমি তো। আমি আর কারোর সাথে কথা বলতে পারি না রাধা, একমাত্র তুই যার সঙ্গে আমি কথা বলতে পারি। তুই আমার পুপুলকে ছেড়ে চলে যাবি, ওকে বাঁচাবি না রাধা? এখন আবার কে এলো? কে জানে? আমি রাধা এসেছি। দরজা খুলুন। রাধা, রাধা ফিরে এসেছে। মেয়েটার সাহস আছে। রাধা, রাধার গলা না? দরজা খুলুন, আমি রাধা। আমি দেখছি। এত সাহস আবার এসেছে? না না আদি আমি দেখছি। রাধা আবার ফিরে এসেছে কেন? দরজা খুলুন, আমি রাধা। দরজা খুলুন, আমি রাধা এসেছি। শুনতে পাচ্ছেন? আমি এসেছি, রাধা এসেছে। দরজাটা খুলুন। পুপুল, পুপুল আমি এসেছি। কি চাই তোমার এখন এখানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মঞ্জুলা রায়, তোমার ক্যাফে কাম বটে। ক্যাফে কাম কিভাবে শুরু হলো? হঠাৎ কেন মনে হলো এটা শুরু করি? 2005 সালে আমার বিয়ে হয়, তখন আমি পড়াশোনা করছি। তো আমি তারপরে এসএসসি দিলাম। এসএসসিতে আমি চান্স পাইনি, তখন আমি বিভিন্ন জায়গায় কাজের ইন্টারভিউ দিয়েছি। তারপর 2007 সালে আমার মেয়ে হয়, সেখানে কাজ হওয়ার পরেও কিন্তু অনেক রাত্রি 8টা 9টা বেজে যেত বাড়ি আসতে। তখন ভাবলাম যে তাহলে মেয়েকে মানুষ করব কি করে। তা আমি একটা জায়গায় জামা কাপড় কিনতে বুটিকে যাই। তা ওই ভদ্রমহিলাকে দেখে তখন আমার মনে হলো যে আমি তাহলে নিজেও তো ঘরে বসে এই কাজটা করতে পারি। তা আমি তখন বুটিক শুরু করলাম। 2020 নভেম্বরে আমার শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করি। তখন আমি ডাক্তারের কাছে যাই, সেখানে আমার ধরা পড়ে আমার ব্রেস্ট ক্যান্সার। প্রচুর টাকা পয়সা আমার খরচ হয়ে যায় এবং বাড়িতে আর্থিক অবস্থাও খুব খারাপ হতে থাকে। তো যখন তোমার ধরো ট্রিটমেন্ট চলছিল, তুমি যখন হাসপাতালে ছিলে, বুটিকটা তাহলে বন্ধ ছিল পুরো? হ্যাঁ। টাকা আসছিল কোথায়? দুজনেই তো তোমরা একই ব্যবসার মধ্যে। হ্যাঁ, ওই তখন মানে আগের যা ছিল সব পুঁজিই শেষ হয়ে গেছিল। তখন আমি একডালিয়াতে একটা ভাড়া নিয়েছি। আচ্ছা। ভাড়া নিয়ে সেইখানে যেহেতু সাউথ পয়েন্ট স্কুল, পাঠভবন স্কুল ওখানে রয়েছে, 1.5 বছর হয়ে গেছে আমি শুরু করেছি। এখন আস্তে আস্তে মানে একটা জায়গায় এসেছি। কম্পিটিশন তো খুব টাফ, ভীষণ টাফ। রাস্তায় এখন বেরোলে একটা গলিতে 5টা করে ক্যাফে। হ্যাঁ। তো তোমার কি রকম ফুটফল তুমি দেখো? 299 এর একটা অফার চলছে, মানে সেটা আমাদের গত জুলাই মাস থেকে আমরা করেছি। আনলিমিটেড 10 রকম আইটেম। তাই সেটাতে আমাদের একটা সুবিধা হয়েছে, বিভিন্ন জন্মদিন একসাথে বন্ধু বান্ধবরা এসে করছে, বাচ্চাদের জন্মদিন করছে, এতে আমাদের একটু ভালো। মামনি দি বলুন। দিদি, ডেকোরেটার্সের ব্যবসা আপনার কিভাবে শুরু হলো? মামনি দি, এটা তো জেনারেলি ছেলেদের ব্যবসা। ব্যবসাটা বহু পুরনো, প্রায় 30-35 বছরের পারিবারিক ব্যবসা। একদম পারিবারিক ব্যবসা। ওটা শুরু করেছিলেন আমার হাজবেন্ড। আমার যখন বিয়ে হয়ে আসি তখন হাজবেন্ড সুন্দর ব্যবসা চালাচ্ছেন। তো তারপর উনি ঘাটাল পৌরসভার যে পানীয় জল সরবরাহ, উনি ওই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন। তো তখন দেখলাম যে ওনার দুটো ব্যালেন্স করতে খুব সমস্যা হচ্ছে। মানে যেহেতু ওটা 3টে টাইম
সাপ্লায়ার দিতে হয় জলটা, তো সেক্ষেত্রে ব্যবসাটা নিয়ে খুব চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি বললাম যে এটার হাল যদি আমি ধরি, ব্যবসাটা পুরোটাই বাড়িতে, মানে একতলাতে বিজনেস আর দোতলাতে আমরা থাকি। শুরুতে খুব অসুবিধার সম্মুখীন হয়েছি, যেখানে পুরোটাই পুরুষদের মানে কাজগুলো ছিলেন, হ্যাঁ স্বামীর সঙ্গে ছিলাম, কিন্তু কাজগুলো আমাদের তো মানে সবটা পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে। প্রথম খুব অসুবিধার মধ্যে হচ্ছিল, তো পরে পরে এখন অনেকটা মানে একটা স্থিতাবস্থায় এসেছি। আরেকটা ব্যাপার হচ্ছে এই ব্যবসাতে নিত্য নতুন মালের জোগান। সিংহাসন ধরুন একই মডেল, কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস, নতুনত্ব। তখন কি আমাদের নতুন নতুন মাল না হলে এই বিজনেস চলবে না। আমি একটা মাল কিনে ওটা আমি যদি ভাবি যে 2 বছর ধরে চালিয়ে যাব, ওটা আমাদের হবে না। এখন লোক রাখতে হয়েছে। আর আমাদের যেহেতু ওখানটা একটা বন্যা এলাকা, গত 2007 আর 2017 দুবার বন্যা হয়েছিল। তো যখন বন্যা হয়েছিল দিদি, আমার বাড়িতে যে জল ঢুকছে একতলাতে, নিমেষের মধ্যে জল, মানে বেশি সময় পাইনি আমরা ওই যে মালগুলো গোছ করব। ওই মুহূর্তে তো প্রত্যেকে নিজের বাড়ি বাঁচানো, একদমই তাই। যারা চাষিবাসী তাদের শস্য সামলানো, যারা ব্যবসায়ী তাদের মালপত্র সামলানো, আমার ব্যবসার মাল কে সামলাবে? সেই মুহূর্তে দিদি যে সমস্ত মানুষ আমার ওই মালপত্রগুলোকে বাঁচিয়ে দিয়েছে, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওই মানুষগুলোর কাছে, যে ওই ব্যবসাটাকে আমাকে সেই মুহূর্তে বাঁচিয়ে দিয়েছিল। কারণ ওই ব্যবসাটাকে না বাঁচালে আমি সারা জীবনের মতো শেষ হয়ে যেতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সঙ্গীতা একা হাতে সন্তানদের মানুষ করেছো, শুনি তোমার গল্প। সন্তানদের একা হাতে মানুষ করছি লাস্ট 1.5 বছর ধরে। তার আগে আমার একটা সুখের সংসার ছিল, যেটা সবারই থাকে। তো আমি 7 বছর ভালোবেসে বিয়ে করেছিলাম এমন একটা মানুষকে, সেই মানুষটার সাথে আমার সুখের সংসারটা বেশ ভালোই চলছিল। 2021-এর পর মানে লকডাউনটা ঠিক হয়ে যাওয়ার পর আমি মানুষটাকে দেখি সে হঠাৎ করে বদলাতে আরম্ভ করছে। তো সেই চেঞ্জেসগুলো যেন মানে কোথাও কি আমার চোখের মধ্যে বাঁধছিল। তো আমি বুঝতে পারছিলাম সেই মানুষটা আমার আর তার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমি অনেক চেষ্টাও করি, অনেক বোঝাইও, কিন্তু তখন আমার হাতে প্রুফ থাকে না, উল্টে আমাকে বকা খেতে হয় তার কাছ থেকে। কিন্তু যখন আমি প্রুফ পাই তখন অনেক ঝামেলা অশান্তির পরে তখন আমার মনে হলো না, আমার এখান থেকে স্টেপ ব্যাক করে যাওয়া উচিত। আমার সে আমাকে বললো তুই পারবি। তোমার বাপের বাড়ির লোকজন তোমার সাথে ছিল? হ্যাঁ, প্রত্যেকেই ছিল। শ্বশুরবাড়ির লোকজনও ছিল, শ্বশুরবাড়ির লোকজন প্রচন্ড ভালো, বন্ধু বান্ধবও ভালো, প্রত্যেকেই ভালো। আর তারা আমাকে সাপোর্ট করেছিল, বলেছিল যে হেরে যাবি না, লাইফটা যুদ্ধে, আজকে তোর রাত, ভাব কালকে দিন হবে, একটা সূর্য তোর নামে উঠবে। আমার পিসি বলেছিল ছেলেকে বেস্ট স্কুলে পড়াবি, পড়িয়ে দেখিয়ে দিবি। আজকে আমি আমার নিজের সমস্ত কষ্টকে উপেক্ষা করে নিজের কাজের জায়গায় সবার সাপোর্ট নিয়ে আমার ছেলেকে আমি আজকে নিজের দমেতে ডন বস্কোতে ভর্তি করেছি, করে নিজে এগিয়ে চলছি। এবং আমার মেয়েকে রিসেন্টলি একটা প্লে গ্রুপে কিন্ডারগার্টেনে ভর্তি করেছি, সেখানে ওকে নিয়ে গিয়ে চলছি। এখন আমার মেন এম দুজনের স্বপ্ন পূরণ, দুজনকে বেস্ট বানিয়ে দেখাবো। আমি একা মা, যে বাবার মানে খামতিটা আমি রাখতে চাই না, যে একা লড়াই করে দেখাতে পারি তোর বাবাও আমি, তোর মাও আমি। অদিতি, একই সাথে অনেকগুলো কাজ করো। হ্যাঁ দিদি, মানুষের পাশে দাঁড়িয়েছো, সেটা সব থেকে বড় কথা। হঠাৎ করে কিভাবে শুরু হলো কাজটা? যখন আমার বিয়ে হয়, হাজব্যান্ড একটু পলিটিক্সে ছিল, তো সেখান থেকে মানে গ্রামের বা অঞ্চলের মানুষ ওকে সবাই খুব ভালোবাসে, খুব পছন্দ করতো। তো সেখান থেকেই আমাকে এখানে নিয়ে আসা। এখন গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতি আমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা পদে আছি আমি, শিশু নারী কর্মদক্ষা। পঞ্চায়েত সমিতিতে কি দায়িত্ব পালন করতে হয় তোমায়? আমি যে পোস্টে আছি ওটাতে যে ICDS সেন্টারগুলো হয় সেইগুলো দেখাশোনা করতে হয়। শিশু মাদের খাবারের মানটা দেখতে হয়, যে ঠিকঠাক গুণগত মানের খাবার দিচ্ছে কিনা, বা যেখানে ধরুন কিচেন শেডের প্রয়োজন বা বিল্ডিংয়ের প্রয়োজন বা পানীয় জলের প্রয়োজন, সেইগুলো বিডিও সাহেব সাথে CDPO সাহেবের সাথে আলোচনা করে সেইগুলোকে ইমপ্রুভমেন্ট করা। আরও এই বর্ষাকালে মানুষের ত্রিপল দিয়ে, এই শীতকালীন ঠান্ডার জন্য কিছু ব্ল্যাঙ্কেট দিয়ে সাহায্য করা হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের কাজ হয়, যেগুলোর সাথে যেহেতু সমিতির মেম্বার হিসেবেও আছি, বিভিন্ন গ্রামের অঞ্চলের ব্লকের রাস্তাঘাট দেখাশোনা করা, আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে আরও বেশি স্বনির্ভর করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এটা কি তুমি নির্বাচনে জিতে হয়েছো? হ্যাঁ। তোমার কোনো অভিজ্ঞতা ছিল এইসব ব্যাপারে? না দিদি, আমি একদমই প্রথম ছিলাম, কিন্তু নেক্সট আগের 5 বছর আমি প্লেন সদস্য হিসেবে ছিলাম পঞ্চায়েত সমিতি। তুমি মোটামুটি দেখেছিলে? হ্যাঁ, তখন থেকেই আমার শুরু।
তো আমার রাজনৈতিক গুরু বলতে আমার হাজবেন্ডই, হ্যাঁ, তো ওর কাছ থেকেই সাপোর্ট পেয়ে সবকিছু শিখেছি। তারপর তো পথ চলতে চলতে শেখা হয়েই যায়। প্রত্যেকটা মানুষের কথা আমাকে শুনতে হয়, তাদের অভাব অভিযোগ আমাকে শুনে তাদের সলভ করতে হয়, সেগুলো তো করতে হয়। কিন্তু মানুষের যখন ভালোবাসাটা পায় না, গ্রামে গেলে এতটাই ভালোবাসা দিদি, সত্যি আমি মানে মন থেকে বলছি, এত খুশি হই আমি, মানে ধারণার বাইরে, প্রচন্ড খুশি হই আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনিতা দি, আমাকে বলো তুমি কোথাকার মেয়ে? আমি বাংলাদেশি। তারপরে ওখান থেকে এখানে আসা কিভাবে? বাংলাদেশে যে রায়ট হইলো না 70 সালে, হ্যাঁ হ্যাঁ 70 সালে, তার 2 বছর বাদে বিয়ে হয়েছে, তার 2 বছর বাদে আমরা এখানে আসছি। আচ্ছা। খুবই আমাদের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। তখন আমার স্বামী আমাদের থুয়ে চলে গেলেন কাজের সন্ধানে। আচ্ছা, কি কাজের জন্য গেল? বিড়ি বাঁধতে পারতো আর কি। তখন তো মানে ধরেন 1000 বিড়ি বাঁধলে ধরেন 3 টাকা 4 টাকা। 3 টাকা, হ্যাঁ। তখন বিড়ি বেঁধে লাশ টেনে সৈয়দপুর বাড়ি গেছেন। মাত্র আমাদের কাছে 50টা পয়সা দিয়ে তিনি কাজে চলে গেছিলেন। ওরে বাবা। তারপর দেখছে যেন আমাদের কোনো সুরাহা হচ্ছে না আর কি, আইন উন্নতি হচ্ছে না, সংসার ধরে রাখতে পারছে না। তারপরে রেডিমেডের ব্যবসা দিলেন, জামা কাপড়ের ব্যবসা, উল্টেডাঙ্গা। সে জায়গায় হাট করতেন সপ্তাহে 2 দিন, এবং আমাদের লোকাল হাট দত্তপুকুর, বিরাগুমার হাট করতেন। তারপরে এখানে থেকে ভাড়া ছিলাম, ভাড়া থেকে আরেকবারই তো আমার মেজর ছেলে হইলেন। তারপর আরেকবারই ভাড়া ছিলাম, তখন আমার মেয়ে হলেন। যখন আমরা বাড়ি করে আসলাম তখন ছোট ছেলেটা হলেন। আচ্ছা। কোন রকম আর কি জোড়া তাপ্পিদার সংসার চলতো আর কি, এরকম ভাবে। তখন ছেলে পেলে একটু বড় হলো, পড়াশোনা করতে গেলে যা হয় আর কি, টাকা পয়সা প্রয়োজন, মানে খুব কষ্ট করে এদের পড়াশোনা করাইছে। ছেলে পেলের সময় মতন আমি বই ছেলেটা কিনে দিতে, এরকম ভাবে পড়াশোনা করে খুব কষ্ট করে আমি মানুষ করেছি ছেলে পেলেদের। বড় ছেলে তারপর একটু বড় হলো, ক্লাস 10-এ পড়লো, বললো কি মা এইভাবে পড়াশোনা করা যায় না মা, আমি তো বড়। তারপরে ছেলে ওই হকার স্কুলেতে ছিল, কাজ করতো। তারপরে 3 জনকে কোনো রকম পড়াশোনা করালাম। মেজো ছেলেকে মাধ্যমিক পাস করালাম, মেয়ে মাধ্যমিক পাস করলো। ছোট ছেলে ক্লাস 10-এ পড়িয়া বলছে আমি আর পড়বো না মা। আমি কেন? আমিও দাদার সঙ্গে কাজ করি। তো ছোট ছেলেও বড় ভাইয়ের সঙ্গে কাজে যুক্ত হয়ে গেল। মেজো ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে ছায়ের ব্যবসায় ঢুকিয়ে দিলাম। তারপরে ছায়ের কাজ করতে করতে ছেলে পেলে বড় হতে 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 এইভাবে আর কি আস্তে আস্তে গোবিন্দ মাসিতলা কৃপা করলেন, এইভাবে আর কি চলছি। গোবিন্দ মুক্তিলা তাকাইছেন। তারপরে কি করে অবস্থা? তারপরে শাশুড়ি আমার মানে খুব হেল্প করতো আর কি, শাশুড়ি এবং লোকের বাড়ি কাজও করতেন। ছেলে পেলে যখন একটু কাজে ঢুকে গেল ভালোভাবে, বড় ছেলে একটু কাজকর্ম ভালোভাবে করলো, মেজো ছেলে ছায়ের ব্যবসায় ঢুকে গেল। আস্তে 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 মানে এই বাড়ি ঘর মানে বেশি দিন হয়নি আমরা করেছি। তখন আমাদের টালির ঘর ছিলেন গাঁথনি। তারপরে বড় ছেলে বিয়ে করাইলাম, 2004 সালে বিয়ে দিলাম। মানে তখন আর্থিক অবস্থা, বড় ছেলে একটু কাজকর্ম ভালো করতো, মেজো ছেলে ছায়ের ব্যবসা দিয়ে একটু উন্নত হতো। তারপরে এই মন্দির, এই বাড়ি ঘর তোর কি করে হলো? ওর বাবার খুব শরীর খারাপ করলো, অপারেশন করতে হবে আর কি, মানে লাংসে ক্যান্সার হয়ে গেছিল। তখন বললো কি না আমি অপারেশন হবো না। আমি কি করবে? বলে মাকে তাবিদ করলে ভালো হবো। তারপরে সেই টালি দিল 25খানা, কোনো রকম পূজা তাকে স্থাপিত করলাম। ওই স্থাপিতই আর কি আস্তে আস্তে কয়েক বছর পর ওর বাবা ভালো হয়ে গেল, কিন্তু পূজা দেওয়ার ভালো সুস্থ হয়ে গেল। তারপরও মানে বছর 10-15 ছিল। বছর 10-15 ছিলেন? অপারেশন না করে? হ্যাঁ, ভালো ছিল, একদম সুস্থ হয়ে গেল। আরে বাবা। আমাদের মাকে 25টা করছে, 35 বছর, বেশি যারা কম না। তারপরে এত সুন্দর করে মন্দির কি কবে বানানো হলো? এটা হয়েছে 2019 সালে। কে বানিয়েছে এটা? মেজো ছেলে। মেজো ছেলে। আচ্ছা। তোমাদের বাড়ির নাম হচ্ছে মণিতারা ভবন। মণিতারা ভবন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, সারাটা জীবন এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুমি কাটাতে পারো না? মা, তুমি শুধু আমার দীর্ঘশ্বাসটাই দেখছো। আচ্ছা, আমি যে হাসছি, আমি যে আনন্দে আছি, আমি যে খুশিতে আছি, সেগুলো দেখছো না? আমার গানের প্রতি যে আমার ভালোবাসা, সেটা দেখছো না? শুধু দীর্ঘশ্বাসটা নিয়ে বলে যাচ্ছ। মা, দীর্ঘশ্বাসটা লাইফের একটা নর্মাল ইমোশন, তুমি সেইভাবে দেখো না ব্যাপারটা। আমি জানি মেঘ, তুমি অনেক কিছু দেখাবার চেষ্টা করছো। আমি তোমার ভেতরটা না পড়তে পারি, দেখতে পাই। তুমি সব করবে, সবটা। তুমি যে
বিষয় নিয়ে পড়াশুনো করতে চাও, সেই বিষয় নিয়ে পড়াশুনো করে অনেকটা দূরে গবে। তুমি গানের জগতে অনেক সাফল্য অর্জন করবে। তুমি একটা দিন যখন আসবে যেদিন তুমি একদম সাফল্যের চূড়োয়, সেই সাফল্যটা তুমি কোনো একটা মানুষের সাথে ভাগ করে নিতে চাইবে, কিন্তু সেদিন দেখবে সেরকম কোনো মানুষ তোমার পাশে নেই। তুমি একেবারে একলা হয়ে যাবে মা। কেন? আমি আমার সাফল্য তোমাদের সঙ্গে ভাগ করবো না? মেঘ, আমরা যখন থাকবো না, আমি আমি সেই সময়টার কথা বলছি। সেই সময়টা তোমার বয়স বাড়বে, তোমার ক্লান্তি আসবে, তোমার ছুটে বেড়াবার ক্ষমতা কমবে। সেই সময়টা সঙ্গীর বড় দরকার হয় মেঘ। কিন্তু তোমার জীবনে কোনো সঙ্গী নেই। জীবনে একজন সঙ্গীর বড় প্রয়োজন, যার সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করা যায়, সেই রকম একজন মানুষ। মা, বিশ্বাস করো, আমার ওরকম কোনো সঙ্গীর দরকার নেই। আমি একাই আছি, একাই ভালো থাকবো। সেটা আজকে মনে হচ্ছে, যখন আমরা সবাই তোমার আশেপাশে আছি। আমি তোমার মা মেঘ, এই দুনিয়াটা তোমার থেকে অনেক বেশি দেখেছি, তাই তোমার মতো একবজ্ঞা হয়ে ভাবতে পারি না। দুনিয়াটার সামনে তুমি একা মেঘ, একেবারে একা। আর সেই অবস্থাটা বড় কষ্টের মেঘ। জীবনটা কবিতার পাতা বা গানের সুরের মধ্যে থাকে না, বাস্তবের মধ্যে থাকে, বাস্তবের মধ্যে। আর বাস্তবটা ভীষণ কঠিন মেঘ। আর এই কঠিন কথাগুলো কাউকে না কাউকে তো বলতেই হবে। একটা কথা তুমি শুনে রাখো মেঘ, তুমি আর নীল ঠিক করেছো তোমরা আলাদা হবে, সেটা আমি আটকাতে পারবো না। কিন্তু তোমার বিয়ের চেষ্টা আমি করবই। তার জন্য আমি ছেলেও খুঁজবো, এমন ছেলে খুঁজবো যে তোমাকে বুঝবে। আর সেরকম ছেলে যে আমি পাবো না, এটা আমি মানি না। আর তার সঙ্গেই তুমি সুখী থাকবে, কেমন? মা, তুমি কি করে ভাবছো এমন কথা? মা, কি করে ভাবছো যে আমি অন্য কারোর সঙ্গে ভালো থাকবো? আর কাউকে আমি নীলকে ভালোবাসি। I still love him, মা, I still love him. I miss him, মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি নীল, ফোনটা আগেরবার ধরতে ধরতে কেটে গেছিল। এখনো কি ফোন সাইলেন্ট করে রাখো? রাখি, তবে এখন রাখা ছিল না, আমি শুনতে পেয়েছিলাম। তোমার গলাটা কেমন ভারী ভারী লাগছে, শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। তুমি ভালো আছো তো? দারুণ আছি মেঘ। এই শহরটা আমার সব সময় ভালো লাগে। চারিদিকে এত ইতিহাস ছড়িয়ে আছে, তোমাকে কি বলবো। জানো, সেদিনকে গালিবের হাভেলিতে গেছিলাম, তোমার খুব ভালো লাগতো, তোমার কথা খুব মনে পড়ে মেঘ। আর ওই জামা মসজিদের সামনের দোকানের কাবাব তো তোমার খুব ফেভারিট। খেতে খেতে তোমার কথাই। নতুন শহর এক্সপ্লোর করা চলছে তার মানে? তা চলছে বলতে পারো, অল্প স্বল্প। তুমি ফোন করেছিলে কোনো দরকার? যদি বলি তোমার গলা শুনতে খুব ইচ্ছে করছিল, যদি বলি হঠাৎ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, যদি বলি তোমার সঙ্গে আড্ডা মারতে ইচ্ছে করছিল খুব, তাহলে বলবো দিল্লি তোমাকে বেটার ফ্লার্ট করা শিখিয়ে দিয়েছে। আরো বেটার মানে? আমি কি ফ্লার্ট করতাম নাকি? সে কি, এখানে তো ইউনিভার্সিটির মেয়েদের মধ্যে তোমাকে নিয়ে বিশাল ক্রেজ ছিল, আর তুমি তো সেটা এনজয় করতে। আমাদের ব্যাচে মৌসুমী, সে তো তোমার প্রেমে একেবারে। আর তাছাড়া তুমিই তোমায় বলেছিলে যে তোমার প্রতি ব্যাচেই নাকি ওরকম ফিমেল ফলোয়ার্স থাকে, যারা নাকি এখনো তোমায় সুগন্ধি খামে রঙিন চিঠি পাঠায়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এখন আর ঝগড়া করতে হবে না। ঠিক, আর ঝগড়া করার মতন কিছু নেই আমাদের।
আচ্ছা, তুমি কি আমাকে পরশুর তারিখটা মনে করানোর জন্য ফোন করলে? নীল, আমার একটা ফোন আসছে, একটু রাখতে হবে কলটা। ও সরি, তোমার দরকারি ফোন নিশ্চয়ই। তোমার খুব কাছের একজন ফোন করছে। আমার কাছের একজন তোমাকে ফোন করছে? ঠাম্মি? না। কে মেঘ? গিনি ফোন করছে। তুমি তো জানোই না এদিকের খবর। গিনি ইজ সিইং সামওয়ান। আর আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা একটু হলেও পাকাপোক্ত হয়ে উঠেছে। কি? গিনি? রিয়েলি? কই, আমাকে তো কিচ্ছু বলেনি। কি করে বলবে, আর কেন বলবে? গত 6 মাসে তুমি তো আমাকে নির্বাসন দিতে গিয়ে সবাইকেই নির্বাসন দিয়েছো। একটা কথা বলবে? এতগুলো যখন বললাম আর একটাও বলবো। তোমার সঙ্গে কি আমার ফ্যামিলির রেগুলার যোগাযোগ আছে? গিনি মাঝে মাঝে ফোন করে, আর মিনিও করে। আর ঠাম্মি? না, 6 মাসে একবারও করেনি। ও, তুমি? না। নীল, আমি রাখছি। তোমার এই মনে করিয়ে দেওয়া ছাড়া আর কিছু বলার ছিল কি? বলেছি, তুমি বিশ্বাস করোনি। ফ্লার্ট করা বলে উড়িয়ে দিয়েছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেহেন্দি মুখার্জি, পেরালদি হালচাষ। Hey! You just shut up! Get out! Get out! এড়িয়ে তো যাবই, কিন্তু এমন দিন না আসে যেদিন আপনাকেও কোম্পানি থেকে বেরিয়ে যেতে হয়। আপনি কার সাথে ফোনে আছেন? কার সাথে কথা বলছেন আপনি? আছে বিশেষ কেউ একজন, যাকে পুরো বিষয়টা জানানোর দরকার কোম্পানিতে কি চলছে। কে আছে বলুন? ফোনটা দিন, আমি ফোনটা দিন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? বেশি উড়ো না দেবু, বেশি উড়ো না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝতে পেরেছ? কে বলছেন আপনি? কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কার নাম? ভদ্রতার সীমা পার করে ফেলেছে, জাহাজ ডুবছে। আসলে ক্যাপ্টেনই তো নেই। ক্যাপ্টেন? কে ক্যাপ্টেন? আপনি কার কথা বলছেন? কৌশিকী মুখার্জি। হ্যাঁ, কি হয়েছে বলো, কি হয়েছে? কি এসেছিল ঘরে? আমি দেখছি। কাকন, কাকন, তুমি এই ঘরে কি করতে এসেছিলে? পেন নিতে? তোমার পেনের কালি ছিল না? কে এসেছিল? কে ঘরে? আমার স্কুলের সার্টিফিকেট, স্কুল লাইফ, কলেজ লাইফের সমস্ত সার্টিফিকেট তো এর মধ্যে ছিল। সব ফাঁকা।
চোর গয়না চুরি না করে সব সার্টিফিকেট দিয়ে গেছে কেন? কাকুন 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 তুমি তুমি কাকে দেখে ভয় পেয়েছিলে? কাকে দেখে? হ্যাঁ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৈদেহী মুখার্জির ঘরে ঢুকে অনেক তল্লাশি করে আমি কিছু কাগজ পেয়েছি, সেটাই এই ফাইলে ভরে নিয়ে এসেছি। এতে কি আছে? ওনার স্কুল সার্টিফিকেট, ওনার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওনার স্পোর্টসের সমস্ত সার্টিফিকেট এই ফাইলেই রয়েছে ভর্তি। কি বলছোটা কি জগদ্ধাত্রী তুমি? আচ্ছা, এতে কি কোনো লাভ হলো? লাভ তো হলোই, লাভ একটা হলো ভর্তি। জগদ্ধাত্রী, তুমি কি তোমার তদন্তটা বৈদেহী মুখার্জির দিকে নিয়ে যাচ্ছ? কি করবো ভর্তি? যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হয় বৈদেহী মুখার্জি ইনভলভড, আর না হলে কেউ আমাদের বিপথে চালিত করবার জন্য। কি? কিছু না বর্দি, আমি আসছি। জগদ্ধাত্রী বলুন। খুব সাবধান কিন্তু। কেন বলুন তো? সাবধান কেন? জগদ্ধাত্রী, তুমি কিন্তু নিজেই বললে যে সাংভি নাকি জেনে গেছে যে তুমি জীবিত। হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত যে সাংভি এটা বলবে না। আসছি বটে। কোথায় যাবে এখন? মেরামত করতে। কাকে? ওই বিজু গায়নকে। ওকে জাজ চ্যানেল। মেরে ফেলবো তোকে, মেরে ফেলে দেবো, বুঝতে পেরেছিস? একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তারপর ছেড়ে দেবো, আর পেছন থেকে না গুলি করে তোকে ঝাঁঝরা করে দেবো, ছোটা ধরা করে দেবো, বুঝতে পেরেছিস? বল, মুখ খোল, মুখ খোল, উত্তর দে। কে বাড়িছিল? আমি ওনাকে চিনি না। আমার সাথে ওনার কোনোদিনও কথা হয়নি। মিথ্যা বলছিস? মুখ খোল, মুখ খোল, বল, 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 মুখ খোল, মুখ খোল। উত্তর দে, উত্তর দে, কে বাড়িছিল? ওকে কিডন্যাপ করতে বল। জাজ, বলো। ওর মোবাইলের সমস্ত কল চেক করা হয়েছে। কোন চেনা নাম্বার পাওয়া গেছে? হ্যাঁ। কার নাম্বার? কি হলো বলো, চুপ করে দেখো না। কার নাম্বার পাওয়া গেছে? আরে উত্তর দাও, কার নাম্বার পাওয়া গেছে? স্বয়ং কার নাম্বার পাওয়া গেছে? রাজনাথ মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের দিনে দাদা নিজের পছন্দের একজন মানুষের সঙ্গে নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে চলেছে। কিন্তু আমার মনে হয় কি বলুন তো, উনি না দাদার বিয়েটা মন থেকে মেনে নিতে পারেন। এই কারণেই আমাদের ধারণা উনি এর জন্য দায়ী। স্যার, ধারণা দিয়ে কি কিছু হয়? প্রমাণ দরকার হয়তো। বিনা প্রমাণে কোন অধিকারে উনি এই কথাগুলো বলছেন? তাহলে আপনারা এসেছেন কেন? আপনারা নিশ্চয়ই কোনো এনকোয়ারি করবেন। হ্যাঁ, নিশ্চয়ই এনকোয়ারি করব। তবে যিনি কমপ্লেনেন তার কিছু একটা সন্দেহের কথা তিনি বলতেই পারেন। আগে ওকে হসপিটালে নিয়ে একটু দেখিস যেন লাগে না রে।
লাগেনি কেন? থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, জলজ্যান্ত একটা মানুষকে মেরে ফেলতে চেয়েছে, আমি বলবো না কেন? আমি জানি না ঠাকুর কি করবেন, তবে মা আমি তোমায় একটা কথা বলে রাখি, এই যে বড় বউ করে তো তুমি 10 ঢোক জল বেশি খেতে, এখন দেখলে তোমার ছেলের জীবনটা নিয়ে কিরকম ভাবে ছিড়িমিনি খেলছে তোমার বড় বউ, নিয়ে নিল তো জীবন। আর এখন প্লিজ মা, তুমি না প্লিজ আমাদেরকে এটা বলো না যে আমরা দাদাকে মেরে ফেলতে চেয়েছি, আমরা তোমার বড় ছেলেকে মেরে ফেলতে চেয়েছি। কাজ যে করেছে ভগবান তাকে ক্ষমা করবেন না গো, ক্ষমা করবেন না। মা তুমি কি বলতে চাইছো? আমি কি করে বলবো? যে করেছে কাজ সে তো নিজে জানে যে সে করেছে। আমি যাই বললো যে ভগবান তাকে ক্ষমা করবেন না। তুই আবার শিমুকে দুচ্ছিস তো? তুই আবার কথা বলছিস, কেন বলছিস এমন কথা? বল, শিমু কিছু করেনি কিন্তু আমি বলে দিচ্ছি তোকে বারবার। আমি কিছু বলিনি তো। দেখো দিদি, কে কি বলছে সেটা আমরা জানি, তবে এইটুকু বলতে পারি বৌমা এই কাজ করতে পারে না। বৌমা এই কাজ করতে পারে সেটা আমরা স্বপ্নেও যে ভাবতে পারি না, সেটা তুমি জোর দিয়ে বলছো না কেন দিদি? আচ্ছা আমি কি করে জানবো বল দেখি কে বিষ খাইয়েছে? আমি কি হাত গুনতে জানি নাকি? হ্যাঁ কাকিমা, আবার পাল্টে যাচ্ছ? তুমি বারবার প্রমাণ পেয়েছো যে পাল্টে যাওয়াটা ভুল, তোমার ধারণাগুলো ভুল প্রমাণিত হয়েছে প্রত্যেকবার। আবার তোমার ছেলের মুখটা মনে করো মা, তোমার ছেলে, তোমার বড় ছেলে, সে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল, আবার বাঁচতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল। কি ভুল করেছিল মা যে তার বিয়ের দিন সকালে তাকে এরকম ভাবে পড়ে থাকতে দেখা গেল? দেখো, আমি জানি না তোমার ছেলে বাঁচবে কিনা, বেঁচে থাকলে তো ভালোই, তার মুখ থেকেই আমরা বাকি সত্যিটা শুনতে পারবো। কিন্তু যদি বাবা দাদার কিছু হয়ে যায় তাহলে কিন্তু একটা সত্যি সারা জীবনের জন্য অজানা থেকে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সময় তো ওর সাথে আমার সম্পর্ক ছিল, এখন অত সম্পর্কটা নেই। আমি ওর প্রাক্তন স্ত্রী, কিন্তু এই বাড়িতে তো আছি। আমার ইচ্ছে থাকলেও ও যতদিন না অব্দি সুস্থ হয়ে ফিরছে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও পুলিশ বাবু, দেখুন আমি শুধু এইটুকু চাই যে আমার ছেলেটার যে ক্ষতি করেছে তার যেন শুধু শাস্তি হয় গো, তাকে শাস্তি দিও তোমরা। দেখুন, আমরা তো সেই জন্যই আছি, আপনি চিন্তা করবেন। হ্যাঁ, আমরা দেখব, নিশ্চয়ই দেখব, আমরা বিবেচনা করব। আপনার ছেলের প্রতি যে অপরাধ করেছে সেই ব্যক্তি যেন অবিলম্বে ধরা পড়ে, নিশ্চয়ই আমরা দেখব, তার যেন সঠিক বিচার। স্যার বলছি, আপনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আপাতত আর কিছু নেই। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার ছেলে আর বৌমার তো ডিভোর্স হয়ে গেছে, আপনার ছেলে আবার বিয়ে করছে, তা এই ব্যাপারে আপনার বৌমা আপনার কাছে কোনো আপত্তি প্রকাশ করেছিলেন কি? না গো, আমার বৌমা কখনো আপত্তি করে না, বরং 100 বার এগিয়ে দিয়ে এসছে। এক এক সময় আমার কেমন যেন একটু অস্বাভাবিক লেগেছে জানেন। আমার মনে হয়েছে যে হাজার হোক স্বামী তো সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বুঝলাম তাদের ডিভোর্স হয়েছে, কাটান ছাড়ান হয়ে গেছে, কিন্তু তবু নিজের স্বামী তো। ওইটা আমার একটু অবাক লাগতো, কিন্তু ঠিক আছে। তোমার অবাক লাগতো? ওই আগে থেকে কথাটা বলনি, যখন অবাক লাগতো তখনই বলতে পারতে, হঠাৎ আজকে বলছো যে?
আগে তো আপনি বারণও করেননি ওকে। ও কি কথা? হ্যাঁ গো, ওই তো শিমুল দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো না। আজ সকালেও বারণ করেছিলাম গো। আমি বললাম তো বৌমা, তোমার বুকের ভেতরটা যে ভেঙে যাচ্ছে আমি বুঝতে পারছি গো, এই কথা বললাম। তাতে বৌমা বললে যে না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। বললে কথা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো, কষ্ট হচ্ছে না শুনে আমার একবার মনে হলো যে আমার ছেলেটাকে তো বৌমা কোনো কারই ভালোবাসে না, হয়তো তার তো একটু কষ্ট হতো। কষ্ট হওয়ার তো কথা। ও দিদি, তুমি কি বলতে চাইছো? আরে আমাকে পুলিশ বাবু জিজ্ঞেস করলেন যে, আমি তাই বললুম। না না শোন না, অমন করে তাকাচ্ছিস কেন তোরা? আমার বিশ্বাসটুকু আমি বলেছি না, তোদের বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস হয়তো মিলছে না, তাই বলে আমার জিজ্ঞেস করলে আমি আমার মনের কথাটুকু বলবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো নিজে ওকে এ বাড়িতে নিয়ে এসেছিলিস, তোর মন কি বলছে? তোর কি মনে হয় যে পুরোটাই একটা স্টেজ, পুরোটাই একটা নাটক? শ্যামলীদের ক্ষমতা আছে এত বড় একটা নাটক সাজানোর? কিঞ্জলের কাছ থেকে টাকা নিয়েছে শ্যামলী, তুই জানিস এটা? আমার ভাই আমার ফোন ধরেনি প্রিয়া, আজ পর্যন্ত কখনো এটা হয়নি। সেদিন আমি তোকে 50 বার ফোন করেছিলাম, কিঞ্জল আমার ফোন ধরেনি। আর তারপরে পরের দিন সকালে শ্যামলী ওর কাছ থেকে টাকা নেয়। ইনফ্যাক্ট শ্যামলী আমার ফোন ধরেনি। কেন ধরেনি আমার ফোনটা? বল কেন ধরেনি আমার ফোন? কেন ধরলো না বল? আমার সবকিছু ভুলে যাচ্ছে দাদা ভাই, কোনটা সত্যি কোনটা সত্যি নয় আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা জানি যে যে মেয়েটা তোকে বাঁচানোর জন্য হসপিটালে গেল, যে নাকি একা বাড়ি চিনে না আসতে পেরে থানায় গেল, আচ্ছা মানলাম ও তখন ভালো ছিল, তারপর ওর লোভ হয়েছে, ও কিঞ্জলের কাছ থেকে টাকা নিয়েছে। আমারও সন্দেহ আছে, তোদের কথা অনুযায়ী আমি মেনেও নিলাম। কিন্তু আমি নিশ্চিত দাদা ভাই, শ্যামলীদি খুনটা করেনি। তো নিশ্চিত হচ্ছিস কি করে আমি তো বুঝতে পারছি না। কিঞ্জলকে শ্যামলী নদী খাতে ডেকে নিয়ে গেল, তারপরে কিঞ্জল, শ্যামলীর কিছু হলো না, ও ফিরে এলো। কি করে ফিরে এলো? শ্যামলীর কেন কিছু হলো না? শ্যামল তো ঠিক আছে। দেখ দাদা ভাই, আমি জানি সবাই বলছে শ্যামলীদি নাকি জানতো যে জল কখন ছাড়বে, সেই অনুযায়ী কিঞ্জলকে ওখানে রেখে চলে এসেছে। এটা পুরোটা নাকি একটা পরিকল্পিত খুন। কিন্তু আমাকে একটা কথা বলতো দাদা ভাই, অত বড় একটা ব্যারেজের জল কখন ছাড়বে, কখন ভাসাবে নদী খাত, সেটা কেউ জানে না, কোনো লোকাল লোকও পর্যন্ত জানে না, শুধুমাত্র শ্যামলীদি জানে। এত হোল শ্যামলীদি, তাও আবার অত উঁচু মহলে, হতে পারে না দাদা ভাই। আর শ্যামলীদি তো বিমল কাকা, সুতপাদি সবাইকে বলে ওখানে গেছিল। যদি ওর মনে এত পাপ থাকতো, ও কিন্তু এটা করতো না দাদা ভাই। দাদা ভাই, তুই আমার থেকে বয়সে বড়, তুই সবটা ঠিকঠাক বিচার করবি। এখন সবটাই কিন্তু তোর হাতে। একজনকে আমরা অলরেডি হারিয়েছি দাদা ভাই, শ্যামলীদিকে আমরা চিনিও না, জানিও না। শ্যামলীদির হারানো না হারানোতে আমাদের কিছু যায় আসবে না, কিন্তু আমি চাই যে একজন নির্দোষ যেন সাজা না পায়, এটুকুই আমার বলার।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘটনাটি যেদিন ঘটে তার ঠিক আগের দিন রাতে হোটেলের ঘরে কিঞ্জল মল্লিককে ফোন করেন তার দাদা অনিকেত মল্লিক সুদূর বিদেশ থেকে। কিন্তু তার ঠিক কিছুক্ষণ বাদেই এই অপরাধী শ্যামলী দেবী সেই ঘরে আসেন। তো যথারীতি কলটাকে অফ করে দেওয়া হয়, মানে কিঞ্জল মল্লিককে অফ করে দেন। কিন্তু অদ্ভুতভাবে পরবর্তীকালে তার কিছুক্ষণ বাদে যখন অনিকেত মল্লিক বাইরে থেকে ক্রমাগত এই অপরাধীকে এবং কিঞ্জল মল্লিককে ফোন করে যান, কিন্তু একবারের জন্য কিঞ্জল মল্লিক ফোন রিসিভ করেননি এবং এই অপরাধীও ফোন রিসিভ করেননি। ধর্মাবতার, আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কিঞ্জল বাবু কতটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন যে তার দেবতুল্য দাদার ফোন পর্যন্ত তিনি রিসিভ করেন। শ্যামলী দেবী, আপনি সেদিন কি বলেছিলেন কিঞ্জলকে? কি দেখিয়ে ওনাকে ব্ল্যাকমেল করেছিলেন? আচ্ছা, আপনি অনিকেতের ফোন ধরেননি কেন বলুন তো? আচ্ছা, আপনি কবে থেকে ওনার কাছ থেকে কন্টিনিউয়াসলি টাকা চেয়ে চলেছিলেন? আপনার কি পরিকল্পনা ছিল? আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে আপনি কিঞ্জল মল্লিকের কাছ থেকে আর কি কি হাতিয়েছিলেন? তারপরে এই যে খুন করেছেন, খুনের প্ল্যানিংটা আপনি কতদিন ধরে করছেন? আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে আপনি যদি পুরুলিয়ায় না যেতেন তাহলে কিঞ্জলকে কি উপায়ে খুন করতে চাইতেন? তুমি চুপ করে আছেন কেন? সবাই তো শুনতে চাইছেন, ধর্মাবতার শুনতে চাইছেন। স্পিক আউট! আমি খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি খুন করিনি। আমি শান্ত হন, আপনি শান্ত হন। এটা কোর্ট, চিৎকার করবেন না। অনিকেত মল্লিক কোথায়? কি রে, তোরা অনিকেতের কোনো খোঁজ পেলি? না বাবা। ধর্মাবতার, মিস্টার অনিকেত মল্লিক বিশেষ কারণবশত কিছু কাজে আটকে পড়েছেন, তাই এই মুহূর্তে উনি আদালতে উপস্থিত থাকতে পারেননি। আর ওনার উপস্থিতিটাও দরকার বলে আমার মনে হয়। তো এই মুহূর্তে আপনাকে আমি যে ভিডিও দিয়েছি বা বিবৃতি পেশ করেছি, আমি আপনাকে অনুরোধ করব তাদের বয়ান এবং বিবৃতি অনুযায়ী আপনি এই ঘৃণ্যতম অপরাধী শ্যামলী মালাকারকে খুন করবার অপরাধে শাস্তি ঘোষণা করবেন। আপনি কি কোনো ক্রস এক্সামিন করতে চান? না ধর্মাবতার। আপনি কিছু বলতে চান শ্যামলী দেবী? বলতে তো চাই অনেক কিছুই ধর্মাবতার, কিন্তু কি লাভ? আমাকে শাস্তি দিয়ে যদি মানুষগুলো একটু শান্তি পায় তাহলে তাই হোক। আপনি শুনতে পাচ্ছেন? কিছু বলতে চান আপনি? না, আমার কিচ্ছু বলার নেই, শুধু একটাই কথা বলুন, কিঞ্জল স্যারের কিচ্ছু হয়নি, দয়া করে কিঞ্জল স্যারকে খুঁজে বের করুন, আর কিচ্ছু চাই না। সমস্ত সাক্ষীদের বয়ান শুনে কোর্ট এই সিদ্ধান্তে এলো যে আসামি শ্যামলী মালাকার টাকার লোভে দিনের পর দিন কিঞ্জল মল্লিককে ব্ল্যাকমেলিং করছিলেন এবং পরিকল্পিতভাবে ওনাকে খুন করেছিলেন। তাই আদালত শ্যামলী মালাকারকে... আমি কিছু বলতে চাই ইওর অনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলির হাতের এই পাটিসাপটা খাবো তো আমরা এখন নাকি? ওই আরে সবাইকে ডাকো। আমি এক্ষুনি নিয়ে আসছি। সবাই কোথায় গেলে? এই তো গন্ধে গন্ধে এসে গেছি। কোথায় পাটিসাপটা? হ্যাঁ, আরে কি রে, আর সবাই কোথায় গেল? আসবে না নাকি? মিলে খেতে হবে তো। শাশুড়ি আন্টি আসবেন না? কি শাশুড়ি আন্টি? হ্যাঁ, বাহ, নামটা খুব ভালো দিয়েছিস তো, শাশুড়ি আন্টি। এই তো এসে গেছি। তোর বৌমার কড়া হুকুম, শাশুড়ি নালে পিঠে খাওয়া যাবে। হ্যাঁ, শোন না নীলু, নাথ বউ তখন আমার কানে কানে কি বলেছে জানিস তো? বলেছে যে ওর করা প্রথম পাটিসাপটাটা তোকেই দিতে হবে, বুঝেছিস? দাঁড়া একটু দাঁড়া। ওই যে বৌমা, শোনো না, ওই প্রথম যে পাটিসাপটাটা খুব ভালো করে নাথ বউ তুললো না, ওইটা নীলুকে দে। আমি দিয়ে এসছি। খা নীলু।
শক্ত। সব মাপ ঠিক ছিল না মনে হয়। শক্ত কোথায়? মুখে দিতে তো গলে গেল। তাহলে আমি ভুল, তোমরা সবাই ঠিক। না, তার মানে নিশ্চয়ই ভালো হয়নি। তোমরা সবাই আমার মন রাখার জন্য বলছো ভালো হয়েছে, তার মানে একমাত্র শাশুড়ি আন্টি সত্যি কথা বলেছে। এই তো অর্জুন চলে, সেই অর্জুন। আয় 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 আমার সাথে একবার আয় আয়। আরে আয় না রে বাবা, এই নে পিঠেটা খেয়ে বলতো কেমন হয়েছে। মিলি বানিয়েছি কিন্তু। ওই পাটিসাপটা মিলি বানিয়েছে? খেয়ে একটা কথা বুঝেছি, এত ভালো পাটিসাপটা আমি আমার লাইফে খাইনি। এই তো সার্টিফিকেট পেয়ে গেলে তো মিলি, আমার ভাগ্নে সার্টিফিকেট দিয়ে দিল। 1 বছর আগে অব্দিও যে ছেলে তোমার হাতের পাটিসাপটা ছাড়া খেত না, সে এখন বলছে যে মিলির হাতের পাটিসাপটাই নাকি সবচেয়ে ভালো। এই জঘন্য পাটিসাপটা দেখো, আমি খাইও নি, প্লেটে রেখে দিয়েছি, সেটা কিরকম গপ গপ করে গিলছে। কেমন হয়েছে? তোমার মতন পাটিসাপটা কেউ বানাতে পারে না। মা, তুমি এবারে আমাকে পিঠে করে কেন খাওয়ালে না? কেন? তোমার বউয়ের হাতের অমৃত সমান পাটিসাপটা খাওয়ার পরে আর মায়ের হাতের পাটিসাপটা খাওয়ার ইচ্ছে থাকে নাকি? পেটে জায়গা আছে তোমার? লজ্জা করে না? মুখ উঁচিয়ে কৈফিয়ত চাইতে এসেছিস? আর কোনোদিন কোনো কিচ্ছু করে খাওয়াবো না, এই আমি বলে দিচ্ছি। নে এটাও খা। গেল গেল গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ন্যাকামো হচ্ছে, আমার সঙ্গে ন্যাকামো হচ্ছে। পিঠে করে খাওয়ালাম না কেন? কেন খাওয়াবো? হ্যাঁ, আর কোনোদিন কিচ্ছু খাওয়াবো না আমি, কিচ্ছু না। একদম খাওয়াবেন না। এই জন্যই তো আপনাকে এত ভালোবাসি আমি। এই, তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছি না? কেন এসেছো এখানে? দূরে? বেশ, 1 2 3 4 5 6 7 8 9 10 10 হাত দূরে। এবার বলি, দেখুন এই যে অর্জুন আপনাকে পিঠে খাওয়াতে বলল, আপনি বকা দিয়ে এখানে চলে এলেন, ওকে পিঠেটা খাওয়ালেন না। আপনি না খুব ভালো কাজ করেছেন আন্টি, বিশ্বাস করুন। না মানে দেখতে গেলে ন্যাচারালি আপনি আমার থেকে অনেক 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 বেটার পিঠে বানান। আর সেই পিঠে আপনি যদি নিজে হাতে আপনার বাবুইকে খাইয়ে দিতেন, ব্যাস তাহলেই সব রাগ গলে জল। তারপর আপনার বাবুই তার বউয়ের দিক থেকে ইউটার্ন নিয়ে সোজা তার মায়ের দিকে ঘুরে যেত। এই ঘুরে যেত মানেটা কি? আমার ছেলে তো আমারই। না মানে দেখুন, যদি আপনি পিঠেটা বানাতেন তাহলে না আমার বানানো পিঠের প্রশংসা হতো, না আপনার ছেলের মাথাটা সহজে মুড়িয়ে আমি ওকে আমার করে রাখতে পারতাম। আবার সেই সেম মা মা শুরু করে দিত। আন্টি, আমার না মনে হয় আপনার আর পিঠে টিঠে বানানোর দরকার নেই। আর বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাকে আরো একবার স্পেস ছেড়ে দেওয়ার জন্য। I love you, শাশুড়ি আন্টি। টাটা। আমার বাবুইকে আমার কাছ থেকে কেড়ে নেও না, নিয়ম আছে। হ্যাঁ মিষ্টি বল। হ্যালো অর্জুনদা, আজ রাহুল রায় বর্মনের বাড়িতে বড় একটা পার্টি আছে। পার্টি আছে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ক্লিয়ার? বুঝে গেছি অর্জুনদা। নিজের হাতে বানিয়েছি, তোর ওই বউয়ের হাতে বানানো পিঠের থেকে না 1000 গুণ ভালো। খা খা, হয় এই পিঠে খা, নয় আমার মাথা খা।
আচ্ছা মা, আমার জ্বর হলো, কি হলো? তুমি একবারও এলে না কিন্তু আমার জ্বরের সময়। মাকে দেখার জন্য তোর মন কত একেবারে আকুপাকু করে। এই শোন, নাটক করে না এইসব মন ভোলানো কথা আমার সামনে বলতে আসবি না, ঠিক আছে? এখন তো সব হয়েছে, মিলির সব কিছু ভালো। অখাদ্য পাটিসাপটা করে সেটা নাকি অমৃত তোর কাছে। আচ্ছা মা, তোমার বয়সটা কমছে না বাড়ছে? আরেকটা দাও। খাবি? এনে খা। ভালো হয়েছে বাবা, আজ তো তোর জন্য বানিয়েছি। বস বস বস, এখানে বসে খা। একটা কথা বলি, বল। তোমার মতন পাটিসাপটা কেউ বানাতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও মাই গড, ছোড়দার রাই একসাথে, এক্সেলেন্ট। এই তবে আসল ব্যাপার, দুজনে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রেখে চলেছে আর বাড়িতে বড় বড় ভাষণ। ছি 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 ছি। বাড়ির সবার তো জানা উচিত তলে তলে কি চলছে। নাও, এগুলো জেরক্স। আমি করে নিচ্ছি। থ্যাংক ইউ সূর্য, আজ তুমি যেভাবে আমাকে হেল্প করলে। থ্যাংক ইউর কোনো প্রয়োজন নেই, আর আমি তোমার থেকে কোনো রকমের প্রত্যাশাও করি না। আজকে আমি যা করেছি, যেটুকু করেছি, সমস্তটাই মানবতার খাতিরে। হ্যাঁ, তাই বলে তুমি আবার ভেবো না যে তোমার উপর কোনো ইন্টারেস্টের বশবর্তী হয়ে আমি তোমাকে হেল্প করেছি। এখন তুমি আমার রিলেটিভ, আমার বড় শালী, আমার স্ত্রীর বোন। আমার স্ত্রীর যাতে কোনো রকমের সম্মান নষ্ট না হয় তার জন্যই আমি যা করার করেছি। তোমাদের বাড়ির বিপদে ভালো মন্দে সবসময় আমি তোমাদের পাশে আছি, কারণ বিবাহ সূত্রে তোমাদের বাড়ির প্রত্যেকেই আমার আত্মীয়। যাতে নীলু কখনো মনে না করে যে তোমাদের বাড়ির কারোর প্রতি আমার কোনো কর্তব্য নেই। খুব ভালো, তুমি যা যা বললে, তুমি এতক্ষণ যা যা বললে আমি সব জানি সূর্য। এটাই তো কাম্য। আমি জানি ধন্যবাদ দিয়ে সব ঋণ কখনো শোধ করা যায় না। এর আগে গঙ্গার পাড়েও একবার তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো, আর আজ দ্বিতীয়বার। তাই কৃতজ্ঞতাটুকু জানালাম। এতক্ষণ ধরে তুমি যা যা করলে আমার জন্য এটাই অনেক সূর্য। বাকিটুকু আমি নিজেই করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমি আসি তাহলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই এই বাড়ির বউ না হইলেও আমার ছোটদার সঙ্গে কিন্তু সম্পর্কটা তলে তলে জবরদস্ত ভাবে চালিয়ে যাচ্ছে। তার মানে এটাই ওদের রাস্তায় দেখলাম, ছোটদার গাড়ি থেকে দুজনে নামছে, গল্প করতে করতে কোথাও একটা যাচ্ছে। এই টিয়া, কি বলছো? সিরিয়াসলি? মা,
বুঝতে পারছেন মা? এই জন্যই সূর্য এরকম তাড়াহুড়ো করে না খেয়ে চলে গেল রাইয়ের কাছে। যতই হোক, এতদিনের ভালোবাসা কি এক মুহূর্তের মধ্যে ভুলে যেতে পারে? আমার মনে হয় কি বলো তো মা, ওরা নিশ্চয়ই দুজনে প্ল্যান করেছে। এই মেয়েটাকে সমাজের চোখে বউ হিসেবে রাখবে, আর এদিকে রাই নিজের বাপের বাড়িতে থাকবে, সংসার চালাবে, আর তলে তলে আমার ছোড়দার সঙ্গে প্রেমটাও চালিয়ে যাবে। হ্যাঁ, আমার সেটাই এখন মনে হচ্ছে। আচ্ছা, এই যে তোমাকে বলছি তুমি কি এই ব্যাপারে কিছু জানো নাকি জানতে, নাকি তোমাকে অন্ধকারে রেখে তোমার দিদি আর আমার ছোড়দা তলে তলে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছে? বলহারি বাবা, তোমার বাড়ির কালচার, একটা ছেলেকে নিয়ে দুই বোন মিলে টানাটানি করছে। আর তুমি তো সেদিন সবার সামনে কত বড় বড় কথা বললে। শুধু তুমি কেন, আমার ছোড়দাও সবার সামনে কত বুলি আওড়ালো। আহারে, নীলু কত কষ্ট করে আমাদের সৌর্যর জন্য ব্রেকফাস্ট রেডি করলো, আর সৌর্য রাইয়ের একটা ফোন পেয়ে কিছু না খেয়ে দৌড়ে বেরিয়ে গেল। বুঝি আসলে পুরনো প্রেম তো, এই টানটাই আলাদা। দেখো নীলু, মাঝখান থেকে কপালটা তোমারই কিন্তু পুড়লো। জানেন মা, আমার কিন্তু প্রথম থেকেই ডাউট ছিল, মানে এত গভীর প্রেম দুম করে হাওয়া হয়ে গেল, এটা হয় কখনো? তো বিয়ে করা বউয়ের জন্য কত সাপোর্ট, তার হয়ে কত প্রতিবাদ, এদিকে কাজের বেলায় ঠিক উল্টো। আচ্ছা, আমরা এসব কেন মানবো বলো তো, কেন মানবো? আমার লাইফে যখন একটা ঘটনা ঘটেছিল, তখন তো আমাকে কেউ কথা শোনাতে ছাড়েনি। আমার পাস্ট নিয়ে এই বাড়িতে কত কথা উঠেছে, কত কথা বলেছে, কত আলোচনা করেছে সবাই। ইভেন এখনো আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব ব্যাপারে সবার ইন্টারেস্ট। আই হোপ এবার ছোড়দাকেও সেই স্ক্রুটিনিতে ফেলা হবে মা। সেই সমস্ত কথা যদি বাবা শোনেন, কি অপমানিত হবেন। হ্যাঁ মা, সৌর্য বাড়ি ফিরলেই কিন্তু এর উত্তর যেন চাওয়া হয়। এবার কি তাহলে বাড়ি তুলে কথা বলা যায় নীলু? যে বাড়ির মেয়ে বোনের স্বামীর সাথে লুকিয়ে গাড়ি চেপে ঘুরে বেড়ায়, সেই বাড়ি নিয়ে প্রশ্ন তুললে নিশ্চয়ই খুব একটা অন্যায় হবে না? কথাটা তুমি হয়তো ঠিকই বলেছো দিদি, কিন্তু যে বাড়ির ছেলে নিজের বউকে লুকিয়ে বাইরে অন্য মেয়ের সঙ্গে গাড়িতে করে ঘুরে বেড়ায়, সেই বাড়ি নিয়েও তো প্রশ্ন উঠতে পারে, তাই নয় কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামিন হবে না আমার? যারা নিজের স্বরূপ দেখিয়েছে সবাইকে আমি দেখে নেব। সিকিউরিটি! আপনার এই একই স্বভাব, পান থেকে চুন খসলেই সিকিউরিটি ডাকতে হবে না। সিকিউরিটি আমি এমনিও চলে যাচ্ছিলাম, কিন্তু মিতা ম্যাম এই বাড়িতেই থাকবে না, না থাকবে না। এটা মালিনী ব্যানার্জি বাড়ি, এখানে মালিনী ব্যানার্জি যেটা চাইবে সেটাই হবে। তাহলে তো আপনাকে বাবাকেও বাড়ি থেকে বের করে দিতে হবে, কিন্তু সেটা করে দিলে তো আপনার ছেলেমেয়েরা যারা এখনো আপনার স্বরূপটা জানে না, তারা তো আপনার স্বরূপ বুঝে যাবে, তাই আপনি সেটাও করতে পারবেন না। সুতরাং উনি কোথাও যাবেন। শাট আপ! জাস্ট শাট আপ! এই বেরো, বেরো এখান থেকে, বেরো! কি হলো? আমার কথা তোর কানে যায়নি? তোর লজ্জা শরম কিছু নেই না? আমি কি বললাম, বেরোতে বললাম না? বেরো! কোথাও যাবেন না উনি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, উনি এখনো বাবার স্ত্রী। বরঞ্চ উনি যদি এক্ষুনি আইনি ব্যবস্থা নিতে চান, আপনি কিন্তু এখান থেকে আউট হয়ে যাবেন, মানে এই বাড়ি থেকে। আপনি কি সেটা চান? তাহলে শ্রেয়া! সুদীপ! শ্রেয়া! কি বলছে দেখো, কি বলছে, সব যা তা বলছে। তোমরা এই বিচার করো। আমি এত বছর এই ফ্যামিলিকে দিলাম। তোমার নামে যে মার দাদাকে নিয়ে এত অভিযোগ করছে, এগুলো কি সত্যি? সত্যি
নয়। কি করে বিশ্বাস করছে তো? ওই মহিলা সমস্ত সম্পত্তি হাতানোর জন্য, সমস্ত সম্পত্তি হাতানোর জন্য এসব করছে। তাহলে ওকে বের করে দাও। আইনত তো সত্যি মিতাকে সরানো যাবে না। ঠিক আছে, এসে গেছে যখন থাক, আমিও দেখি এরা কতদূর যেতে পারে। আমি এবার আসি। আমি আপনাকে কষ্ট দিতে চাই না এই কথাগুলো বলে, কিন্তু এই জেদটা যদি একটু আগে আপনি দেখাতেন, কিছুদিন আগে যদি বাবার জীবনে ফিরে আসতেন, তাহলে হয়তো সবকিছু একটু অন্যরকম হতো। আমি চলি। বাবার জীবনে আসার জন্য, ফিরে আসার জন্য থ্যাংক ইউ। সাবধানে যাও। টাটা। আমিকে পাঠিয়ে দিচ্ছি আমি। এই আঘাত আমাকে ভাঙতে হবে, খুব শিগগিরই এদের ব্যবস্থা করতে হবে এই পরিস্থিতি থেকে বেরোনোর। সোম আর তিতির আমার প্রথম টার্গেট। ছেলের কিছু হলে মা কি আর থাকতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সোমরাজ বাবু, একটা দোকানে কথা বলে এসেছি, আমাদের থেকে ওরা বেশ কটা জামা নেবে। আমি বলেছি প্রথমে 5টা দেবো, তারপর যা হবে দেখা যাবে। আমি ঠিক বলেছি না? আমারও এগুলো কি? ঠাম্মির ইনস্ট্রাকশন। ঠাম্মি বলেছে তোমার জন্য এভাবে সাজিয়ে রাখতে। ও, ঠাম্মি না বললে করতে না বুঝি? কি জানি, আমার কাছেও তোমার জন্য একটা জিনিস আছে। তা ঠাম্মি বলেছে? এই নাও রুটি তরকা। আজকে এক তরকা এনেছি। এক তরকা? সত্যি? এই যে খাবার এসে গেছে, ধরো, তুই শুরু করো। ওয়েট, ভালো গন্ধ বেরিয়েছে না? এটা কি হলো? নির্ঘাত বাড়িওয়ালির কাজ। আমি আজকে দেখে নেবো বাড়িওয়ালিকে। তুই কেন আটকাচ্ছ আমাকে? আমার কথা বলা দরকার বাড়িওয়ালির সাথে। শোনো, আমার কথাটা শোনো। দেখো, একটা তো শীতকাল, এখন আমাদের ফ্যান পাখার খুব একটা প্রয়োজন নেই। আর অন্ধকারে কি করে খাবো? তুমি খাও আগে। আজ আমাদের বউ ভাত, তাই না? ফুল সজ্জা। ওই হলো। কিন্তু দেখো কি অদ্ভুত, আজকে আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতো। যখন ছিল তখন তো অনেক কিছু দিয়েছো, আজকে না হয় আলাদা করে কিছু নাই দিলে। কিছু দেব না সেটা তো হতে পারে না। আমি তোমাকে একটা কথা দিতে চাই, তোমার দরকার তোমার অদরকার সব সময় আমি তোমার সঙ্গে আছি। এই যে আজকে এই কথাটা বললে, এটা আগের বারের হীরের থেকেও অনেক বেশি দাম। আমি তোমায় কি দিই বলো তো? তুমি আবার কি দেবো? তুমি নিজেই তো আমার জীবনের সব থেকে বড় গিফট দিদির। এখন আমার কি এলো? বাড়িওয়ালি দেখছি আমি, দাঁড়াও। ভদ্র মহিলা না? ছাড়ো, ছাড়ো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁচাও সৃজন, দরজা খোলো সৃজন, সৃজন বাঁচাও, সৃজন বাঁচাও, বাঁচাও। কি হয়েছে বর্ণা? সৃজন আগুন 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 লেগেছে সৃজন। আস্তে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট। এ নাও জলটা খাও, জলটা খাও আস্তে। ঠিক আছে ঠিক আছে, এখন শরীর ঠিক লাগছে? কি হয়েছে? সৃজন আমি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। দেখলাম যে আগুন আগুন লেগেছে বুঝলে, প্রচুর প্রচুর ধোঁয়া, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি তোমাকে খুঁজছিলাম। পর্ণা পর্ণা রিল্যাক্স রিল্যাক্স। দেখো তুমি সবসময় না ওই আগুন লাগা নিয়ে এত ভাবছো যে এই সব আজে বাজে স্বপ্ন দেখছো, এরকম কিচ্ছু হয়নি, সব ঠিক আছে সব ঠিক আছে। আসলে শীতকাল তো, জানলাগুলো সব বন্ধ আছে, খুব বদ্ধ বদ্ধ লাগছে, ঘরটা খুব স্টাফি হয়ে গেছে, একটু খুলে দেবে প্লিজ? ঠিক আছে তুমি বসো, সব খুলে দিচ্ছি জানলা। পর্ণা দেখো আকাশটা কেমন লাল হয়ে আছে, মনে হচ্ছে পূব দিকে আগুন লেগেছে জানো তো। আগুন? শুরু হয়েছে আরে ছাড়ের মতো কি হয়েছে? কি হয়েছে? মহা মুশকিল মা, দেখো না এই মানিকের, বুঝতে পারছেন তো কি হয়েছে, দেখছি কি করা যায়। মানিকের গলা তো, মানিক মানিক তো মানিক ওপর তিনটে লেগে গায়। বলছি 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 সৃজন শিগগির চল, তোর কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। দমকল দেখো দমকল দেখো, জল নিয়ে এসো জল নিয়ে এসো। এই তো আগুন আগুন আগুন। বাবুরে তোর তো সব গেল বাবা, তোর সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হয়েছে হয়েছে, তোমার শান্তি হয়েছে? সকাল থেকে এই মেয়ে বলে যাচ্ছে যে কি একটা ভাড়ার লাইসেন্স নেই, ভাড়ার লাইসেন্স নেই, ওটা আমি শাড়ি রেখো না। আরে বাবা আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। হয়েছে কালী মুখী অপরে আমি একটা, ওর কুনজরের জন্য আজকে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আমাদের বাবুটা সব কিছু ভেসে গেল। দয়া করে মুখটা বন্ধ রাখো, বন্ধ রাখো। এটা হতে পারে না, চকুদাতে এইভাবে এইভাবে সব শেষ হতে পারে না, এটা হতে পারে। পর্ণা পর্ণা সৃজন সৃজন পর্ণা কাটকা কি হচ্ছে? এটা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে সৃজনের মুখের দিকে তাকাতে পারছি না, ওকে দেখে আমি বুঝতে পারছি ও একেবারে ভেঙে পড়েছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। আমি কি বলবো ওকে? আমি বৌদি ভাই তুমি কিছু বলো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো, কিন্তু দাদা তো কথা বলছে না, চুপ করে আছে, ওকে তো কথা বলাতে হবে বলো, ওর তো মনের উপর আরো চাপ পড়বে এভাবে। সৃজন, সৃজন কথা বলো না, একবার কথা বলো। আমি আছি তো তোমার পাশে, আমি কেন, সবাই 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 তোমার পাশে আছে। নিজেকে এতটা অসহায় ভেবো না সৃজন, আমরা দুজন মিলে সব ঠিক করে দেবো সৃজন। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করবো। তুমি আমার পাশে থাকলে
আমি সবকিছু করতে পারি, সব ঠিক করে দিতে পারি সৃজন। এই পর্ণা, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, সব সময় পাখি পড়ার মতো এক কথা আউড়ে চলেছে, আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। এই মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ তুমি? এই যে ঘটনাটা ঘটেছে, এত বড় যে ক্ষতি হয়েছে, সেটা তোমার একার পক্ষে পূরণ করা সম্ভব? তোমার পক্ষে কেন, কারোর পক্ষে সে ক্ষতি পূরণ করা সম্ভব? মমিতা, কেন ফালতু কথা বলছো? তোমাদের যখন তখন ইচ্ছে হলে পর্ণাকে কথা শোনাও, এসব বন্ধ করো এগুলো। কি ভুল কথা বলেছে মমিতা? আরে বাবা, ওই মেয়ে তো আসলে এটাই চায় যে আমার বাবুটা চুপ করে থাকুক। কালী মহান সাজা ধান্দা ওই মেয়ে। আমার বাবু চুপ করে থাকবে আর শুধু ওর কথা উঠবে আর বসবে, উঠবে আর বসবে, আর বাবুর একের পর এক সর্বনাশ হয়ে যাবে। ওই তো চায় না। সকলে ওকে জিজ্ঞেস করো যে ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, জিজ্ঞেস করো ওকে। মিষ্টি, এসব কথা পর্ণাকে বলে কি লাভ? ও কি বলবে? কেন? ওই তো উত্তরটা দেবে নীলাঞ্জনা, কারণ ওই তো প্রথম থেকে আগুন লাগার ভবিষ্যৎবাণীটা করেছিল। সেই ভবিষ্যৎবাণী শুনেছিল তোমার ছেলে? সে তখন নিজেকে পুরুষ প্রমাণ করতে ব্যস্ত। ব্যবসার সব অধিকার তার নিজের হাতে থাকবে। সৃজন, তুই কিছু মনে করিস না, তুই এখন এইভাবে ভেঙে পড়েছিস, কিন্তু পর্ণার কথা শুনলে না তোকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। শুধুমাত্র তোর জন্য, তোর জেদের জন্য সব সব শেষ হয়ে গেল আজ। ও, আর আমি যদি বলি যে আমার বাবুটাকে ছোট প্রমাণ করবে বলে পর্ণাই আগুনটা লাগিয়েছে, তাহলে মেজো বৌমা, একটু চুপ করো। কি বলছো কি মেজো বৌদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পর্ণা নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই গোডাউন আগুনের মধ্যে ঝাঁপাতে যাচ্ছিল, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, ছোট্ট ঠাকুরপো, কেন বলবো না? এই সমস্ত ও করেছে সবার কাছে ভালো সাজার জন্য, যাতে এটা প্রমাণ করা যায় যে ওর কথাই আবার সত্যি হলো, তার জন্য ও করেছে। তার কারণ যদি সেটা না হতো তাহলে অত আগে থেকে আগুন লাগতে পারে, আগুন লাগতে পারে বলে ও কেন এত বাড়ি মাথায় করেছে বলো? ও কি জ্যোতিষী? আমি তোমাদেরকে বলছি, ঘরশত্রু বিভীষণ না এই মেয়েটা, এই মেয়েটা পর্ণা। পর্ণা, তোমরা কেউ বুঝতে পারছো না? মা প্লিজ, প্লিজ চুপ করো এবার, থামো প্লিজ, আমার আর এইসব সহ্য হচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানসিক দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা যায় না। কিসের দ্বন্দ্ব? আমার ফোনটা কই, আমি মাকে ফোন করব। স্যারের কি হলো আজ? মাথায় যেন খুন চেপে আছে। হে মা কালী, বড্ড ভয় করছে, কোনো বিপদ না হয় দেখো। জয় মা কালী, জয় মা কালী। স্যার, আপনি বলবেন আমি কি করেছি? আমার মনে হচ্ছে আপনি যেন আমায় ভয় দেখাতে চাইছেন, কিন্তু কেন স্যার? হে মা কালী, এটা কোথায় এলাম? আগে তো কখনো এরকম জায়গায় আসিনি, কোনো লোকজনও তো দেখতে পাচ্ছি না। কি করছেন কি স্যার? আমরা কোথায় যাচ্ছি স্যার বলুন? স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে টেনে?
স্যার আপনি কিছু বলছেন না কেন? আমরা কোথায় এসে পড়লাম? আমার তো মাথায় কিছু ঢুকছে না। এখানে তো কোনো লোকজন নেই স্যার, কিছু উত্তর দিন। অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। ঠুকতে ঠুকতে আমি ক্লান্ত হয়ে গেছি। স্যার আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আপনি চুপ করে থাকলে আমার বুকটা কেঁপে ওঠে। তার চেয়ে বরং আপনি আমায় চড়-থাপ্পড় মারুন, আমার কানটা টেনে ছিঁড়ে দিন, কিন্তু চুপ করে থাকবেন না স্যার। কিছু বলুন। অনেক কিছু বলার আছে পুলকি, কিন্তু এখন মনে হচ্ছে আর কিছু না বলে একটা এসপারস পার করে নেওয়া দরকার। কিসের এসপারস পার স্যার? আর সেই এসপারস পার করতে আমরা এখানে কেন আসলাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোলাটা ছাড়াতে পারছি না তো। দিদি তো হাতটা ধরে কোলাটা ছাড়িয়ে দিয়েছিল। ইস, কেউ যদি পেছন থেকে হাতটা ধরে গলাটা ছাড়িয়ে দিত। এই একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? পাচ্ছিস না কেমন একটা পোড়া গন্ধ? হ্যাঁ। কোথা থেকে আসছে রে? ওই ওই তো ওই তো। চল তো। এই না না, এক মিনিট। ফুলকি, তুমি আবার স্বপ্ন দেখছো? তোমার স্যার যদি জানতে পারে যে তুমি তোমার বরের জন্য পাটি সাপটা বানাতে গিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো আর স্বপ্ন দেখতে দেখতে পাটি সাপটা পুড়িয়ে ফেলেছো, তাহলে কি হবে ভাবতে পারছো? স্যার ফোন করছে। হেমাকালী, এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যালো স্যার বলুন। অশোকনগর আর নবাবগঞ্জের মাঝখানের রাস্তাটায় আছে, আধ ঘন্টার মধ্যে এসো, অপেক্ষা করছি। রাখলাম। ফুলকি বলছি, কি হয়েছে? এরকম নাচছো কেন? স্যার ভাই ফোন করেছিল, বাইরে ডেকেছে। এক সেকেন্ড, ভাই তোমাকে ফোন করে বাইরে ডেকেছে? কিন্তু কেন? কি জানি দিদি, তবে আজকে আমি মা কালীকে বেশি করে খাওয়াবো। স্যার মা কালী, স্যার প্রথমবার আমায় বাইরে ডেকেছে। লং ড্রাইভেও নিয়ে যেতে পারে কিন্তু। আরে শুধু লং ড্রাইভ খাওয়াবেও। আসলে আমাদের ফুলকি এসে তাকে একটু শিক্ষা দিয়েছে না, তাতে যত যাই হোক রোহিত কিন্তু একটু লোক খুশি হয়েছে। তোরা যাই বলিস না কেন, আমার না ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে জানিস তো। রোহিত হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিল কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
মনে হচ্ছে ওরা ঋষি সন্দীপনী আর ওনার শিষ্যদের ছদ্মবেশে কোনো অসুর। হ্যাঁ কানাই, তুই ঠিক বলেছিস। পালাও। দাঁড়াও। কানাই, তার মানে এরা অসুর? তুমি ঠিকই চিনেছ বালক, আমরা তোমার গুরুদেব বা সখা নই। আমরা ভূ রাবণের পাঠানো অসুর, আর তোমাদের বিনাশ করতে এসেছি। শোনো, বিনাশ তো তোমরা আমাদের তখন করবে না যখন নিজেরা জীবিত থাকবে। এ কি হচ্ছে? এই অসুররা মৃত্যুর পরেও আবার জীবিত হয়ে যাচ্ছে কি করে? বালক, তুমি আমাদের মারতে পারবে না, কারণ আমরা এই কালের নই, আমরা সকলে ভূ রাবণ কালের। ভূ রাবণ? কানাই, এই ভূ রাবণ আবার কে? রঘুনন্দন। বহু যুগ ধরে তোমাদের প্রতীক্ষায় আছি, এতদিন এলে উজ্জয়িনী। এবার আমার প্রতিশোধ পূর্ণ হবে। কানাই, এই রঘুনন্দনকে? দাদা, আমি কি করে জানবো বলো তো? সেটা তুমি ভূ রাবণকে জিজ্ঞেস করো। ঠিক আছে কানাই, সেটা আমার এই মুগুরি জিজ্ঞেস করবে যে রঘুনন্দন আসলে কে। দাদা, যেখানে তোমার মুগুর ভূ রাবণের অসুরদেরই কিছু করতে পারেনি, তাহলে ভূ রাবণকে কি করবে? কিন্তু কানাই, আমরা চুপচাপ বসে থাকতেও তো পারবো না। দাদা, আমাদের আগে এটা জানতে হবে ভূ রাবণ আমাদের কাছে চাইটা কি। তুমি আমাদের উপর কোন বিষয়ের প্রতিশোধ নিতে চাও? তোমরা নিজেদের কৃতকর্ম ভুলে যেতে পারো, আমি নই। আমি এই পুরো আশ্রমকে পাতাল লোকে নিয়ে যাব, যেখানে রাম লক্ষণ রূপে তোমরা আমার পিতাকে হত্যা করেছিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।